আমরা যোগেন মন্ডল কেন পদত্যাগ করতে হলো এই প্রশ্নটা তুলি আমরা। আম্বেদকরকে কেন নেহরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হলো আমরা কেন এই প্রশ্নটা তুলি না? যদি এমনটা হতো ভারতবর্ষে যে এখানে 71% ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর 29% এসসি এসটি ওবিসি, মানে যেটা পাকিস্তানে আর বা পূর্ববঙ্গে যে 29% মানে হিন্দু বা এসসি এসটি ওবিসি যাই বলি, তার নেতৃত্বকে দেশ ছাড়তে হচ্ছে, যোগেন মন্ডলকে দেশ ছাড়তে হচ্ছে। আজকে যদি ভারতবর্ষে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যরা 71% হতো, তাহলে নেহরু মন্ত্রিসভা থেকে আম্বেদকরের পদত্যাগ শুধু নয়, এই আম্বেদকরকে ভারতবর্ষ ত্যাগ করতে হতো। হিন্দু মহাসভার নেতৃত্ব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই হকের সঙ্গে, ফজলুল হকের সঙ্গে হাতে হাত মিলিয়ে 1941 সালের 11ই ডিসেম্বর তারিখে এই বঙ্গের সরকার গঠন করছেন। তার মানে কি দাঁড়ালো? কোন ফজলুল হকের সঙ্গে শ্যামাপ্রসাদ সরকার গঠন করছেন? যে ফজলুল হক তার 1 বছর আগে 1940 সালের 23শে মার্চ তারিখে মুসলমানদের জন্য আলাদা দেশ দাবি করেছিলেন, সেই ফজলুল হকের সঙ্গে শ্যামাপ্রসাদ, হিন্দু মহাসভার নেতৃত্ব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি কি করছেন? ফজলুল হকের সঙ্গে হাতে হাত মিলিয়ে সরকার গঠন করছেন। যোগেন্দ্রনাথ মণ্ডল সেই সময় নাকি, যোগেন্দ্রনাথ মণ্ডল আমি বলছি, যে তিনি নাকি ওই হিন্দু বাঙালিদের সবাইকে ওই পূর্ব পাকিস্তানে থেকে যেতে বলেছিলেন। এবার এটা সব ভুল কথা। তার কারণ হলো এই যে সেই সময় কি ভারত সরকার এবং যে নতুন পশ্চিমবঙ্গ সরকার হলো সেই সময় 47 সালে, তারা কি পূর্ববঙ্গ থেকে যে 29% হিন্দু, তারা সকলেই যদি এপার বাংলায় চলে আসে, তাদের কি দায়িত্ব নিত? তাদের কি দায়িত্ব নিত এই পশ্চিমবঙ্গ সরকার কিংবা এই ভারত সরকার? কি তাদের দায়িত্ব নিয়েছিল? এমন কোনো অ্যানাউন্সমেন্ট আসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 1947 সালে বা ভারত সরকারের পক্ষ থেকে, হ্যাঁ ওপার বাংলা থেকে পূর্ববঙ্গ থেকে যত হিন্দু আসবে আমরা এখানে তাদের জায়গা জমি ঘর বাড়ি সব করে দিচ্ছি? তাহলে আমরা যারা যোগেন্দ্রনাথ মণ্ডলের দিকে আঙুলটা তুলছি যে উনি পূর্ববঙ্গের হিন্দু বাঙালিদের এপার বাংলায় আসতে বারণ করেছিলেন, এটা অত্যন্ত ভুল মানে বক্তব্য। কারণ এরা কংগ্রেসকে বরং বলুক যে তোমরা কেন তখন শাসক ছিলে, তোমরা কেন পূর্ববঙ্গের হিন্দু বাঙালিদের ভারতবর্ষে আনবার জন্য ব্যবস্থা নেওনি? এবং তখন আমরা সকলেই জানি যে মতুয়া একটা বড় সংগঠন, ধর্মীয় সংগঠন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যে সংগঠনটা তৈরি বা স্রষ্টা, সেই নেতৃত্ব PR ঠাকুর, প্রমোদ রঞ্জন ঠাকুর, তিনি কিন্তু যথারীতি মানে পশ্চিমবঙ্গে চলে এসছেন। হ্যাঁ, কিন্তু এবং কংগ্রেস দলের তিনি নেতাও বটে। এবং এখান থেকে গণপরিষদে যে 6-7 জন তপশিলি নির্বাচিত হয়েছিলেন আম্বেদকর সহ, তার মধ্যে PR ঠাকুর একজন গণপরিষদের সদস্য হয়েছিলেন, কংগ্রেস তাকে জিতিয়েছিল। তো সেই PR ঠাকুরও তিনি পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে চলে আসছেন। তাহলে তিনি কংগ্রেস দলের নেতা, তিনি মতুয়া সংগঠনের একজন টপ লিডার, টপ নেতা। তিনি তো সমস্ত মতুয়াদের বলতে পারতেন চলো তোমরা পশ্চিমবঙ্গে, তোমাদের জন্য আমি ব্যবস্থা করে দেবো, আমি কংগ্রেস পার্টি করি এবং মতুয়া আমার স্ট্রং সংগঠন, আমি এই কংগ্রেস দল এবং মতুয়া সংগঠনের পক্ষ থেকে তোমাদের সমস্ত এখানকার তোমরা যে জমি জায়গা ইত্যাদি যা কিছু রয়েছে সব পশ্চিমবঙ্গে গিয়ে তোমরা আবার ফের সেই জমি জায়গার মালিক হবে বা ইত্যাদি হয়ে যাবে। এমন তরক থেকে PR ঠাকুর বলেছিলেন? না, বলেননি। তাহলে আঙুলটা উঠছে কার দিকে? যোগেন্দ্রনাথ মণ্ডলের দিকে। কেন? এই ভারতবর্ষ SC/ST OBC সমাজের মানুষ বেশি, এদের গায়ে হিন্দু তকমা দিয়ে ওই বোটানিক্যাল গার্ডেনের বটগাছের মতন বেঁচে আছে মূল বটগাছ হয়ে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা তথাকথিত উঁচু বর্ণের মানুষগুলো। ওরা এই SC/ST OBC মানুষদেরকে চারিদিকে পাহারাদার স্বরূপ রেখে দিয়েছে, লিটল বাহিনী স্বরূপ রেখে দিয়েছে। আর আমাদের মানুষগুলো এই হিন্দু তকমা পেয়ে দারোয়ানগিরি করছে, দাসত্ব করছে। ওই যে জমিদার বাড়ির দারোয়ান লিটল বাহিনীর দরজায় দাঁড়িয়ে থাকে না, আমরা সেই তাই হয়েছি। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল অনেকের কাছে এই চরিত্রটি একটি বিতর্কিত চরিত্র, বিশেষ করে একটি রাজনৈতিক দল ও একটি সর্বভারতীয় সংগঠন তারা সবসময় মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলকে একটা দোষারোপ করে। আসলে কি মহাপ্রাণের যোগেন্দ্রনাথ মণ্ডলের ইতিহাস কি এবং বহুজন সমাজে তার কি অবদান
সে বিষয়ে আমাদের নব প্রজন্মকে জানানোর সময় এসেছে। তো আমাদের মধ্যে উপস্থিত আছে মাননীয় দিলীপ গায়েন মহাশয়। তিনি বহুজন সমাজের একজন লেখক, গবেষক এবং লড়াকু নেতা বলতে পারে। তো তার কাছে আমরা সংক্ষেপে জানবো যে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের প্রকৃত ইতিহাস কি। স্যার, আমাদের ইতিহাস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি নব প্রজন্মের কাছে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের প্রকৃত ইতিহাস সত্যটা তুলে ধরুন, এটা আমরা আশা রাখবো। নমস্কার। আজকের যে মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল সম্পর্কে যে আলোচ্য বিষয়, সেটা হলো এই যে ব্রিটিশ ভারতে ডিপ্রেস ক্লাস বা এখন যে এসসি ওবিসি সমাজ বলা হচ্ছে, এই সমাজের পক্ষ থেকে দুইজন জাতীয় নেতৃত্ব, ন্যাশনাল লিডার, একজন হলেন আম্বেদকর, আরেকজন হলেন মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল। তো এই দুই নেতৃত্বের আন্দোলনের ফসল আমরা বিভিন্নভাবে ভোগ করছি, এটা ঘটনা। কিন্তু যেহেতু প্রচলিত স্কুল পাঠ্য বইয়ে তাদের আন্দোলনের ইতিহাস সিলেবাস বা পাঠ্যভুক্ত হয়নি সেভাবে, সেই জন্য আমরা অন্ধকারে রয়ে গেছি। তাছাড়া যে 1947 সালে যে বাংলা ভাগ হলো, সেই বাংলা ভাগ হওয়ার পরে মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল পূর্ব পাকিস্তানে বা পাকিস্তানে থেকে গিয়েছিলেন, সেটা নিয়ে, এবং পরবর্তীকালে 1950 সালে তিনি আমাদের পশ্চিমবাংলায়, আমাদের ভারতবর্ষে চলে এসেছিলেন। এইসব নিয়ে তার সম্পর্কে কিছু বিতর্কিত কথাবার্তা একটি রাজনৈতিক দল বা সংঘ তাদের পক্ষ থেকে প্রচার করা হয়। এটা নিয়ে মহাপ্রাণ জগন্নাথ মণ্ডলের সম্পর্কে ভ্রান্ত ধারণা জনমানুষে প্রচার আছে। সেই সম্পর্কে কিছু কথা বলতে চাই, এবং সেই সময়ের প্রেক্ষিতকে বিচার করে। সেটা হলো এই যে আমরা যদি ইতিহাসের আলোকে আলোকিত হতে চাই, তাহলে দেখতে পাবো যে ভারতবর্ষে ব্রিটিশ শাসন সেই 1757 সালে পলাশী যুদ্ধের পর থেকে 1947 সাল পর্যন্ত, মানে ওরা ব্রিটিশ চলে যাওয়া পর্যন্ত ছিল, এটা ধরে নিতে হবে। তো এরই মাঝে আমরা গোলটেবিল বৈঠকের একটা খবর জানি। 1930, 31, 32 সালে গোলটেবিল বৈঠক হয়েছিল, এবং 1935 সালে পরবর্তীকালে যে ভারত শাসন আইন না, আরও অনেক 1919 সালে তৈরি হয়েছে, কিন্তু পরে এই আইনটা আরও মজবুত করা হয় 1935 সালে। যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় গোলটেবিল বৈঠকে, 1930-32 সালের যে গোলটেবিল বৈঠক, সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে ভারতের যে প্রদেশগুলো রয়েছে, রাজ্যগুলো রয়েছে, সেখানে জনগণ মানে ভোট দেবে। বাবা সাহেব আম্বেদকর অবশ্যই এই দাবি গোলটেবিল বৈঠকে রেখেছিলেন, সকলের ভোটাধিকার। সেখানে গান্ধী বা তিলকরা বাধা দান করেছিল। তারা বলেছিল হোম রুল লিডার মানে তিলক, তার আগে অবশ্য মারা গিয়েছেন গোলটেবিল বৈঠকের আগে, কিন্তু তার হোম রুল লীগ আন্দোলনের মূল এজেন্ডা ছিল এই যে স্বায়ত্তশাসন দিতে হবে, এবং তথাকথিত উঁচু বনীয়দের হাতে স্বায়ত্তশাসন দিতে হবে, এবং ডিপ্রেস ক্লাস বা কৃষক সমাজের মানুষ বা শ্রমজীবী মানুষের হাতে কোনো শাসন বা অধিকার দেওয়া যাবে না, তাদের রাজনৈতিক অধিকার দেওয়া যাবে না। এই ছিল হোম রুল লীগ আন্দোলনের মূল বিষয়। পরবর্তীকালে মানে গান্ধী সেই আন্দোলনটা চালিয়ে যান, এবং গোলটেবিল বৈঠকে বাবা সাহেব যখন সকলের ভোটাধিকার অর্জনের যে দাবি তুলেছিলেন, ব্রিটিশ সরকার সেটা মেনেও নিয়েছিল, এবং সেই মোতাবেক 1937 সালে প্রথম ভারতবর্ষে প্রদেশ ভিত্তিক নির্বাচন হয়। এই প্রদেশ ভিত্তিক পশ্চিমবাংলা, আমাদের যে অবিভক্ত বঙ্গ বলতে হবে, পশ্চিমবঙ্গ বলা যাবে না, কারণ 1937 সাল। তো সেই অবিভক্ত বঙ্গে মোট এমএলএ সংখ্যা বা আসন সংখ্যা ছিল 250টা। সেই 250টার মধ্যে যেহেতু মুসলিম জনসংখ্যা বেশি, ওরা ছিল 57% অবিভক্ত বাংলায়, আর অমুসলিম মানে হিন্দু, তপশিলি বা অন্যান্যরা মিলিয়ে ছিল 43%। ফলে মুসলমানদের জন্য 119-20টা আসন সংরক্ষিত ছিল। 1937 সালে প্রথম নির্বাচন হয় প্রদেশ ভিত্তিক, এবং মানুষের মানে এই জনগণ তখন ভোট দেয়। সেই ভোটে নির্বাচিত এমএলএ হয়। হওয়ার পরে কৃষক প্রজা পার্টি এবং আরও কিছু দল মিলিতভাবে সরকার গঠন করে। কৃষক প্রজা পার্টির পক্ষ থেকে ফজলুল হক কৃষক প্রজা পার্টির নেতৃত্ব বা প্রতিষ্ঠাতা, তিনি 1937 সালের 1 এপ্রিল
সরকার গঠন করেন। 1937 সালের অবিভক্ত বঙ্গের প্রধানমন্ত্রী বলা হতো তখন মুখ্যমন্ত্রীকে। উনি 1 এপ্রিল প্রধানমন্ত্রী রূপে শপথ নেন। বাংলায় তখন মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলা হতো। যাই হোক, তো এই সরকারে এই সময় 1937 সালে রাজনীতিতে যোগেন্দ্রনাথ মণ্ডলের আবির্ভাব ঘটে। উনিও নির্দল প্রার্থী রূপে বিজয়ী হয়েছিলেন, বরিশাল থেকে জিতেছিলেন এবং তিনি তপশিলি সমাজের জন্য কিছু দাবি দেওয়া অধিকার ফজলুল হক সরকারের কাছে করেছিলেন। শুধু তপশিলি সমাজ নয়, গ্রাম সমাজ স্তরে যে কৃষক সমাজ, সেখানে ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে শেষে যে মুসলিম হোক তপশিলি বর্গের হোক যেই হোক, তারা তো কৃষক শ্রমিক মানুষ। তাদের বিভিন্ন অধিকার নিয়ে এবং প্রাথমিক শ্রেণীর প্রাথমিক শিক্ষার বিভিন্ন অধিকার নিয়ে যাতে ফ্রি করা যায়, এসব বিভিন্ন বিষয় নিয়ে তিনি ফজলুল হক সরকারের কাছে দাবি করেছিলেন। কিন্তু ফজলুল হক সরকার যোগেন্দ্রনাথ মণ্ডলের কোনো দাবি গুরুত্ব দেননি, পাত্তাই দেননি। তো এরপরে তখন যোগেন্দ্রনাথ মণ্ডল মনে করেছিলেন যে আমাদের রাজনৈতিক দল করতে হবে, তা নাহলে দল না করে গুরুচাঁদ ঠাকুর যেটা বলেছিলেন যে জাতির দল নেই বল নেই, কিংবা সংঘের কথা বলা হয় বৌদ্ধ ইজমে যে সংঘং শরণং গচ্ছামি, বাবা সাহেব বলেছেন এডুকেট এজিটেট অর্গানাইজ, এজিটেটের কথা বলেছেন। তো যোগেন্দ্রনাথ মণ্ডল 1937 সালে নির্বাচিত হয়েছিলেন। 1938 সালে উনি কী করলেন, ইন্ডিপেন্ডেন্ট শিডিউল কাস্ট পার্টি নামে একটি দল গঠন করলেন এবং এই বঙ্গের 20 জন এমএলএকে নিয়ে, নির্দল এমএলএকে নিয়ে তিনি তৈরি করলেন। এই দল করার পরে এই বিধানসভার মধ্যে তার একটা মানে শক্তি তিনি প্রদর্শন করতে সক্ষম হলেন। তখন কিন্তু কৃষক প্রজা পার্টি হোক, কংগ্রেস পার্টি হোক, মুসলিম লীগ দল হোক, বিভিন্ন দল তখন যোগেন্দ্রনাথ মণ্ডলকে গুরুত্ব দেওয়া আরম্ভ করেছে, এটা স্বাভাবিক। এবং বিভিন্ন দাবি দেওয়া অধিকার নিয়ে বিভিন্ন মানে প্রতিবাদ নিয়ে বিধানসভার মধ্যে যোগেন্দ্রনাথ মণ্ডল কথা বলছেন স্বাধীন সত্তা নিয়ে। তো যাই হোক, এইসব ব্যাপারে তখন আমরা কি দেখলাম, এমন একটা সময় এলো 1941 সালে 1 ডিসেম্বর এই ফজলুল হক সরকারের পতন ঘটে। পতন ঘটলে সেই সময় মানে হিন্দু মহাসভার নেতৃত্ব শ্যামাপ্রসাদ, তারও কিছু এমএলএ ছিল। সেই শ্যামাপ্রসাদ মুখার্জি কী করলেন, ফজলুল হক সরকারের সঙ্গে হাত মেলালেন। হাত মিলে তিনি অর্থমন্ত্রী হলেন হক সরকারে। এই ফজলুল হকের একটা স্বতন্ত্র পরিচিতি রয়েছে, সেটা কি, 1940 সাল অর্থাৎ উনি তখন বাংলার প্রধানমন্ত্রী। 1937 সালে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন বাংলার। আর 1940 সালে 23শে মার্চ লাহোরে, মানে পাকিস্তান বর্তমান, ওখানে মুসলিম লীগ দলের জাতীয় সভা হয়েছিল। সেই সভার সভাপতিত্ব করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি সভাপতি ওই দলের। তো সেখানে এই বাংলার প্রধানমন্ত্রী পদে আসীন ফজলুল হক তিনি দাবি করেছিলেন যে মুসলমানদের জন্য আলাদা একটা ল্যান্ড দরকার। এই দাবিটা ছিল ফজলুল হকের পক্ষ থেকে। তখন তিনি বাংলার প্রধানমন্ত্রী পদে আসীন 1940 সালে 23শে মার্চ এই দাবি তিনি করেছিলেন। তো সেই দাবি সেখানে গৃহীত হয়েছিল, মানে হ্যাঁ মুসলমানদের জন্য আলাদা দেশ দরকার, এই দাবি গৃহীত হয়েছিল ফজলুল হকের দাবিটা। তো প্রশ্নটা হলো এই, পরবর্তীকালে 1941 সালে 1 ডিসেম্বর যখন এই ফজলুল হক সরকারের পতন ঘটে, তখন হিন্দু মহাসভার নেতৃত্ব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই হকের সঙ্গে, ফজলুল হকের সঙ্গে হাতে হাত মিলিয়ে 1941 সালের 11 ডিসেম্বর তারিখে এই বঙ্গের সরকার গঠন করছেন। তার মানে কি দাঁড়ালো, কোন ফজলুল হকের সঙ্গে শ্যামাপ্রসাদ সরকার গঠন করছেন, যে ফজলুল হক তার 1 বছর আগে 1940 সালের 23শে মার্চ তারিখে মুসলমানদের জন্য আলাদা দেশ দাবি করেছিলেন, সেই ফজলুল হকের সঙ্গে শ্যামাপ্রসাদ, হিন্দু মহাসভার নেতৃত্ব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি কি করছেন, ফজলুল হকের সঙ্গে হাতে হাত মিলিয়ে সরকার গঠন করছেন। যাই হোক, তো সেই সরকারেও যোগেন্দ্রনাথ মণ্ডল তখন ইন্ডিপেন্ডেন্ট শিডিউল কাস্ট পার্টির নেতা। তিনি দাবি করেছিলেন ফজলুল হক সরকারের কাছে বা শ্যামা হক সরকারের কাছে যে তপশিলীদের মধ্য থেকে 3 জন মন্ত্রীকে এবং 3 জন ক্যাবিনেট সচিব, এই মোট 6 জনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হোক। এবং এছাড়া তপশিলি সমাজের জন্য মানে সারা বছরে 5 লক্ষ টাকা স্টাইপেন্ডের ব্যবস্থা করুক, যেটা শিক্ষা খাতে ব্যয় করা হবে বা ছাত্রাবাস তৈরিতে ব্যয় করা হবে। এছাড়া কৃষকদের নানান সমস্যা নিয়ে তিনি কথা বলেছিলেন
কিন্তু সেখানে দেখা গেল ফজলুল হক সরকার বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যোগেন্দ্রনাথ মণ্ডলের কোনো কথায় কর্ণপাত করেননি। এমনকি ফজলুল হক যাতে যোগেন্দ্রনাথ মণ্ডলের কথা না শোনেন বা তপশিলীদের অধিকার না দেন, সেই ব্যাপারে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফজলুল হককে পরামর্শ দিতেন যে কোনো মতেই যেন তপশিলীদের কোনো দাবি দেওয়া আপনি গ্রাহ্য করবেন না। এই ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মনোভাব। তো যাই হোক, কিছু করার নেই। কিন্তু পরবর্তীকালে কি হলো, আরও অনিবার্য কারণ, বিভিন্ন কারণে সরকারের পতন ঘটে। পরবর্তীকালে কি দেখা গেল যে 1943 সালের 29শে মার্চ তারিখে শ্যামা হক সরকারের পতন ঘটছে। 1943 সালের 29শে মার্চ তারিখ এই পতন ঘটছে। এই পতনের আগের মুহূর্তেও ওই শ্যামা হক তখন দুজন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ফজলুল হক, তারা যোগেন্দ্রনাথ মণ্ডলের শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু যোগেন্দ্রনাথ মণ্ডল তার শর্ত চাপিয়েছিলেন যে আমাদের মধ্য থেকে 3 জনকে মন্ত্রীপদ দিতে হবে তপশিলীদের, আর 3 জনকে ক্যাবিনেট সচিব পদ দিতে হবে, বছরে 5 লক্ষ টাকা স্টাইপেন্ড বা শিক্ষা খাতে ব্যয় করতে হবে, এইসব দাবি টাবি করেছিলেন। কিন্তু শ্যামাপ্রসাদ বা ফজলুল হক সেই দাবি কর্ণপাত করেননি এবং তিনি বলেছিলেন যে লিখিতভাবে এইসব প্রস্তাব গ্রহণ করা যাবে না, তবে সরকার আপনি আসুন, সরকারকে সাপোর্ট করুন, বাইরের থেকে হোক বা ভেতর থেকে হোক, তবে পরবর্তীকালে ওগুলো বিবেচনা করা যাবে। কিন্তু যোগেন্দ্রনাথ মণ্ডল নাছোড়বান্দা ছিলেন, তিনি তার জায়গায় শক্তভাবে দাঁড়িয়েছিলেন যে না, আমার শর্ত লিখিতভাবে যিনি মেনে নেবেন আমি তাকে সাপোর্ট দেবো। যাই হোক, 1943 সালে 29শে মার্চ তারিখে শ্যামা হক সরকারের পতন ঘটে যায়। এরপরে 1943 সালের 24শে এপ্রিল তারিখে মুসলিম লীগ দলের নেতা নাজিমুদ্দিন প্রধানমন্ত্রীর পদে শপথ নেন এবং এই শপথ নেবার বেশ আগে তিনি যোগেন্দ্রনাথ মণ্ডলের সঙ্গে সলা পরামর্শ করেন। কোন যোগেন্দ্রনাথ মণ্ডল? তিনি হলেন ইন্ডিপেন্ডেন্ট শিডিউল কাস্ট পার্টির লিডার, নেতৃত্ব, মানে তারও একটি দল আছে। আর নাজিমুদ্দিন হলেন মুসলিম লীগ দল। তো তখন ওই নাজিমুদ্দিন কি করলেন, যে যোগেন্দ্রনাথ মণ্ডলের যে দাবি যে 3 জন তপশিলীকে মন্ত্রী পদ দিতে হবে, 3 জন তপশিলীকে ক্যাবিনেট সচিব পদ দিতে হবে, কিংবা ইয়ারলি 5 লক্ষ টাকা করে তপশিলীদের ছাত্র শিক্ষার জন্য ব্যয় করতে হবে, ইত্যাদি ইত্যাদি, কৃষকদের আরও বিভিন্ন দাবি দেওয়া, এইসবগুলো কিন্তু সব লিখিতভাবে নাজিমুদ্দিন মেনে নিলেন এবং তখন ওই সরকারে যোগদান করলেন। তপশিলীদের মধ্যে 3 জন মন্ত্রী হলেন এবং 3 জন ক্যাবিনেট সচিব পদ নিলেন। এখানে একটা প্রশ্ন হলো এই যে কেউ কেউ বলে থাকেন যে যোগেন্দ্রনাথ মণ্ডল নাকি দলিত মুসলিম ইউনিটি করেছিলেন। এটা খুব ভুল কথা। আজকাল যেমন এনডিএ সরকার হচ্ছে, ইন্ডিয়া, এনডিপিএ, এইসব নানা রকম জোট হচ্ছে। বামফ্রন্টে দেখতে পাচ্ছি সিপিএম, সিপিআই, আরএসপি, বিভিন্ন দলের জোট হচ্ছে। তো তদ্রূপ ওই সময় যে 1943 সালে 24শে মার্চ নাজিমুদ্দিনের যে মুসলিম লীগ দলের সঙ্গে যোগেন্দ্রনাথ মণ্ডলের যে বোঝাপড়াটা হলো, সেটা হলো এই: যোগেন্দ্রনাথ মণ্ডলের স্বতন্ত্র দল ইন্ডিপেন্ডেন্ট শিডিউল কাস্ট পার্টি, আর নাজিমুদ্দিনের দল মুসলিম লীগ দল, এই দুটো দলের বোঝাপড়া হলো। এবং সেটা কিন্তু এই দলের কিন্তু নির্বাচনের আগে কিন্তু কোনো ভোটের আঁতাত এইসব ব্যাপারটা ছিল না। ভোটের পরে তো অলরেডি তো সবাই এমএলএ, সুতরাং এখানে যে ভোটের আগে যে সিটের আসনে ভাগাভাগি হচ্ছে এমনটা কিন্তু নয়। আর দ্বিতীয় কথা হলো, দলিত মুসলিম যে অর্থে বলা হচ্ছে আদৌ তা না। আসলে হয়েছে মুসলিম লীগ দল এবং ইন্ডিপেন্ডেন্ট শিডিউল কাস্ট পার্টি, দুটো রাজনৈতিক দলের মধ্যে বোঝাপড়া এবং শর্ত সাপেক্ষ, এবং সেটা তফসিলীদের স্বার্থে। এখানে যোগেন্দ্রনাথ মণ্ডলের ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। তো ইচ্ছে করলে যোগেন্দ্রনাথ মণ্ডল ব্যক্তিগত স্বার্থে তিনি থাকতে পারতেন, কিন্তু তিনি সেদিকে কখনোই যাননি। তো এখানে কিছু প্রশ্ন হলো এই যে সেই সরকারে তিনি যোগদান করেছিলেন এবং যথারীতি নাজিমুদ্দিন প্রধানমন্ত্রী হলেন এবং সেই নাজিমুদ্দিন সরকার এই 5 লক্ষ টাকা ইয়ারলি তপশিলীদের শিক্ষা খাতে ব্যয় করা বা তপশিলীদের মন্ত্রী পদ দেওয়া 3 জনকে বা 3 জন ক্যাবিনেট, এসবগুলো হয়েছিল, সবই কার্যকরী হয়েছিল। বা কৃষকদের মধ্যেও অনেক, কৃষকদের জন্যও অনেক কাজ তখন হয়েছিল, বা গ্রামের উন্নয়নের জন্য বিভিন্ন দাবি দেওয়া যোগেন্দ্রনাথ মণ্ডলের যেটা ছিল, এইগুলো কিন্তু সেই মুসলিম লীগ দলের যে প্রধানমন্ত্রী হয়েছিলেন উনি মান্যতা দিয়েছিলেন। যাই হোক, পরবর্তীকালে কি দেখা গেল, এই নাজিমুদ্দিন সরকারেরও পতন ঘটে যায়। পতন ঘটার পরে এইবার পরবর্তীকালে 1946 সালে আবার নির্বাচন হয়।
সাধারণ নির্বাচন হয়। সেই সাধারণ নির্বাচনে তখন আবার মুসলিম লীগ দল সরকার গঠন করে, তখন সুরাবর্দী হন প্রধানমন্ত্রী এই বাংলার। সেই সরকারেও যোগেন্দ্রনাথ মণ্ডল, তখন যোগেন্দ্রনাথ মণ্ডলের ইন্ডিপেন্ডেন্ট শিডিউল কাস্ট পার্টি সেই দলটা ছিল না সেইভাবে, কিন্তু যেহেতু যোগেন্দ্রনাথ মণ্ডল পূর্ববর্তী সরকারে ছিলেন এবং ভালো কাজ করেছেন, সকলের জন্য কাজ করেছেন, সেই সূত্রে এবং একজন আইনজ্ঞ মানুষ, সেই সূত্রে এই যোগেন্দ্রনাথ মণ্ডলকে কিন্তু ওই সুরবর্দী 1946 সালে তিনি মুসলিম লীগ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই সময় যোগেন্দ্রনাথ মণ্ডলকে মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন। তো এই সময় আরেকটি ঘটনা ঘটে যে 1946 সাল, তখন ব্রিটিশ অন্যদিকে সিদ্ধান্ত করে ফেলেছে যে তারা ভারতবর্ষ থেকে চলে যাবে, কিন্তু চলে যাওয়ার আগে ভারতবর্ষে একটা গণপরিষদের নির্বাচন হওয়া দরকার বা সংবিধান রচনার একটা পরিবেশ সৃষ্টি করা দরকার। সেই জন্য ব্রিটিশের তত্ত্বাবধানে কি হলো, গণপরিষদের নির্বাচন। সেই নির্বাচনের সময় তখন তার আগে অবশ্য মানে বাবা সাহেব আম্বেদকরের যে তার আগে 1942 সালে উনি রাজনৈতিক দল করেছিলেন, আম্বেদকর তপশিলি দল, অল ইন্ডিয়া তপশিলি ফেডারেশন দল। সেই দল 1946 সালে ভোটে দাঁড়িয়েছিল, কিন্তু একমাত্র বাংলা থেকে যোগেন্দ্রনাথ মণ্ডল বিজয়ী হয়েছিলেন। ভারতবর্ষে আর কেউ বিজয় লাভ করতে পারেনি ওই দল। এমনকি আম্বেদকর মহারাষ্ট্রে এমএলএও হতে পারেননি সেই সময়, সাধারণ নির্বাচনে, জনগণ দ্বারা নির্বাচনে বাবা সাহেব এমএলএও হতে পারেননি। কিন্তু বাবা সাহেবকে এবার গণপরিষদে পাঠাতে হবে, তার কারণে যোগেন্দ্রনাথ মণ্ডল আম্বেদকর ইতিমধ্যে আম্বেদকরের সঙ্গে পরিচিতি তার হয়ে গেছে জাতীয় স্তরে, এবং যোগেন্দ্রনাথ মণ্ডল মনে করলেন যে গণপরিষদে বা আইনসভায় যেখানে সংবিধান রচনা করা হবে সেখানে আম্বেদকরের থাকা প্রয়োজন। এবং এই কারণটা হলো এই যে এই আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর, ইনি গোলটেবিল বইটাকে বহু আন্দোলন করেছিলেন, যদিও সেই সময় যোগেন্দ্রনাথ মণ্ডল রাজনীতির ক্ষেত্রে আসেননি, কিন্তু ইতিহাসটা তিনি জেনে গেছেন, রাজনীতির মানুষ। ফলে ন্যাশনাল বলি বা ইন্টারন্যাশনাল বলি যে বাবা সাহেব আম্বেদকর একটা বড় ধরনের ফিগার, সুতরাং আম্বেদকরকে গণপরিষদে যে কোনোভাবেই হোক পাঠাতে হবে। কংগ্রেস তখন হুইপ জারি করলো কি, সারা ভারতবর্ষের তপশিলি এমএলএদের প্রতি হুইপ জারি করলো যে কোনো প্রদেশে কোনো শিডিউল কাস্ট এমএলএ যেন আম্বেদকরকে নির্বাচিত না করে, গণপরিষদের ভোটে উনি যেন গণপরিষদের সদস্য না হতে পারে। কারণ কংগ্রেস চেয়েছিল যে ভারতের মানে তপশিলিদের কোনো অধিকার না দিতে, এবং সংবিধানে তপশিলিদের কোনো রক্ষা কবচ থাকবে এটা কংগ্রেসের মাথায় ছিল না। সেই জন্য আম্বেদকর যদি গণপরিষদের সাধারণ সদস্য হয়ে যান, তাহলে কিন্তু গণপরিষদের মধ্যে তিনি ফের আবার সোচ্চার হবেন, এবং তখন আম্বেদকরের যে যুক্তি, আম্বেদকরের যে আন্তর্জাতিক স্তরের যে বক্তব্য, সেই বক্তব্যের কাছে কংগ্রেসের অন্যান্য সদস্যরা বা অন্যান্য এমপি মানে নির্বাচিত যারা হবেন তারা পরাস্ত হবেন, এই একটা আশঙ্কা ছিল। সেজন্য আম্বেদকর যাতে গণপরিষদে প্রবেশ না করতে পারে তার জন্য কংগ্রেস যাবতীয় চেষ্টা করেছিল। সেই চেষ্টার একটা দেখলাম আমরা এই বাংলায় তখন কি হয়েছিল, যে যোগেন্দ্রনাথ মণ্ডল তখন চেষ্টা করছেন যে বাংলা থেকেই আম্বেদকরকে জেতানো হবে, কারণ উনি তখন বাংলায় কিন্তু মন্ত্রী পদে আছেন, যোগেন্দ্রনাথ মণ্ডল সুরবর্দী সরকারে মন্ত্রী পদে আছেন। তো তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন, কংগ্রেসের মতন একটি বড় দলকে তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন যে আমি যে কোনোভাবে হোক বাবা সাহেবকে মানে গণপরিষদে নির্বাচিত করব। তখন তিনি মুকুন্দ বিহারী মল্লিকের সঙ্গে কথা বললেন রাজবংশী সমাজের ওই নগেন্দ্র নারায়ণ রায়, তাছাড়া এবার কংগ্রেসের দুইজন এমএলএ রাজি হয়ে গেল, গয়ানাথ বিশ্বাস এবং দ্বারিকানাথ বারুরি, তারা কংগ্রেসের টিকিটে ভোটে জিতেছিলেন। তো যোগেন্দ্রনাথ মণ্ডল নিজেও তো মানে তখন তপশিলি দলের হয়ে জিতেছিলেন। তো মোট 5 জনের ভোট দরকার ছিল। তো সেখানে কংগ্রেস তখন করলো কি, যে যেহেতু গয়ানাথ বিশ্বাস কংগ্রেসের এমএলএ এবং তিনি রাজি হয়েছেন আম্বেদকরকে ভোট দেবেন, এটা রাজ্যসভার ভোটের মধ্যেই ছিল, এমএলএদের ভোটে নির্বাচিত হতে হয়েছিল গণপরিষদের সদস্যদের। 294-এর ওপরে বোধহয় সদস্য, 300-র কাছাকাছি গণপরিষদের সদস্য ছিল। তো সেক্ষেত্রে কংগ্রেস কি করলো, গয়ানাথ বিশ্বাসকে
অপহরণ করলো, কংগ্রেসের গুন্ডা বাহিনী দিয়ে কংগ্রেস গয়ানাথ বিশ্বাসকে অপহরণ করে গোপন ডেরায় নিয়ে চলে গেল, যাতে গয়ানাথ বিশ্বাস আম্বেদকরকে ভোট না দিতে পারে। এবং অন্যান্য তপশিলি এমএলএরা সব কংগ্রেসের হুইপ জারিকে মান্যতা দিয়ে তারা ভয়ে পিছিয়ে গেছে, কেউ ভোট দিতে আম্বেদকরকে তারা ভোট দেবে না। এই যোগেন্দ্রনাথ মণ্ডল মহা বিপদে পড়ে গেলেন। তিনি মন্ত্রী পদে আছেন, তখন তিনি সুরবর্দী সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রী সুরবর্দী তখন এই বাংলার। তিনি সুরবর্দী সুরবর্দীকে বললেন যে গয়ানাথ বিশ্বাসকে যে কোনো প্রকারের হোক গুন্ডাদের ডেরা থেকে উদ্ধার করে তাকে বিধানসভায় হাজির করতে হবে এবং আম্বেদকরকে ভোট দেওয়াতে হবে। সেই সময় সুরবর্দী সরকারের নির্দেশে যা হয়, মন্ত্রী যোগেন্দ্রনাথ মণ্ডল বলছেন, আর সুরবর্দী সরকার তখন পুলিশ দিয়ে যোগেন্দ্রনাথ মণ্ডলকে সাহায্য করলেন এবং সেই পুলিশি সহায়তায় গোপন কংগ্রেস যেখানটায় অপহরণ করে রেখেছিল গয়ানাথ বিশ্বাসকে, সেখান থেকে নিয়ে পুলিশি তত্ত্বাবধানে গয়ানাথ বিশ্বাসকে বিধানসভায় নিয়ে যাওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত গয়ানাথ বিশ্বাস ভোট দিয়েছিলেন এবং মোট 5 জন ভোট দিয়েছিলেন, আম্বেদকর বিজয়ী হলেন। এখানটায় একটা বিশ্লেষণ হলো এই, যারা আম্বেদকর সম্পর্কে এই যোগেন্দ্রনাথ মণ্ডল সম্পর্কে নানা ধরনের মন্তব্য করছেন, সেটা হলো এই যে এই যোগেন্দ্রনাথ মণ্ডল যদি সুরবর্দী সরকারের মন্ত্রী পদে না থাকতেন, তাহলে কি সুরবর্দী সরকার ওই গয়ানাথ বিশ্বাসকে উদ্ধার করবার জন্য তার পুলিশ দিত? না, দিত না। আজকের আমরা যারা আম্বেদকরের পক্ষে কথা বলছি, বাবা সাহেবের পক্ষে কথা বলছি, সে যে দলই করুক না কেন, তারা কি একবার ভেতরের এই দিকটা দেখেছে যে যোগেন্দ্রনাথ মণ্ডল যদি সুরবর্দী সরকারের মন্ত্রী না থাকতেন মুসলিম লীগ সরকারে, তাহলে ওই যোগেন্দ্রনাথ মণ্ডলের কোনো দাবি সুরবর্দী সাধারণ এমএলএ যদি হতেন যোগেন্দ্রনাথ মণ্ডল, তাহলে কিন্তু তার কথা সুরবর্দী সরকার শুনতো না, পুলিশ দিয়ে কোনো সাহায্য করতো না, আম্বেদকরকে জেতানো সম্ভব হতো না, গণপরিষদে পাঠানো সম্ভব হতো না। সুতরাং এই একটা ইতিহাস কিন্তু চর্চার জায়গায় রয়েছে যোগেন্দ্রনাথ মণ্ডলের ক্ষেত্রে বা বাবা সাহেবের ক্ষেত্রে। এটা একটা দিক, এই দিকটা আমাদের বিশেষভাবে সামনে তুলে আনা দরকার। এবার কথা হলো যে বাবা সাহেবকে নির্বাচন করার পরে কি হলো, কংগ্রেস প্রথমত চেয়েছিল গোটা বাংলাটা ভারতের বাইরে থাকবে, এটা ছিল কংগ্রেসের মূল বক্তব্য। তো সেক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কি করলেন, বাংলা ভাগের দাবিদার হয়ে উঠলেন। কেন না, অবিভক্ত বঙ্গের যে শাসক ছিল তখন সেই সময় শ্যামাপ্রসাদ তো ফজলুল হক সরকারে ছিলেন, সেই সরকার তো 43 সালে পড়ে গেছে, পরে নাজিমুদ্দিন সরকার এসছে। তো ফলে শ্যামাপ্রসাদের হাতেও আর বা ব্রাহ্মণ শ্রেণীর হাতে কোনো মন্ত্রিত্ব নেই এই বাংলায়। ফলে একদিকে মুসলিম সমাজের কিছু মন্ত্রী রয়েছেন বা রয়েছেন, আর তফসিলি সমাজের যোগেন্দ্রনাথ মণ্ডলের পক্ষ থেকে কিছু রয়েছেন, এইভাবে সরকার চলছিল বাংলায়। তো সুতরাং শ্যামাপ্রসাদ মনে করলেন কি, যে যদি এই বাংলাটা অবিভক্ত বঙ্গটা ভারতবর্ষের মধ্যে থাকে এবং এখানে মুসলিম পপুলেশন 57%, তাছাড়া SC/ST OBC পপুলেশন তো আরও অনেক, বাংলায় বামন কায়স্থ এই তথাকথিত উঁচু বর্গের মানুষ তো মাত্র 2-3% মানুষ। সুতরাং এদের হাতে কোনোদিন পলিটিক্যাল পাওয়ার আসবে না, এই একটা আশঙ্কা থেকে মানে যোগেন্দ্রনাথ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা ভাগ চাইলেন। এবং আরও একটা সম্প্রদায়ের ছিল এই যে অবিভক্ত বঙ্গটা যদি ভারতের বাইরে চলে যায়, ভবিষ্যতে এই বাংলাটা যদি মুসলিম দ্বারা বাঙালি হিন্দুরা যদি মানে নির্যাতিত হয়, তাহলে ভারতবর্ষে এলে হিন্দু বলার হিন্দুরা ওই বাঙালি হিন্দুদেরকে গ্রহণ করবে না এবং এই বাঙালি হিন্দুর উপর একটা নির্যাতন চলবে, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। যাই হোক, তো বাংলা ভাগ হয়ে গেল, এটা শ্যামাপ্রসাদের দাবি মতেই হলো এমনটা নয়। তার কারণ তখন ভোটাভুটি হয়েছিল, শ্যামাপ্রসাদ হিন্দু মহাসভা দলের নেতা ছিলেন, ওনার মাত্র কয়েকজন এমএলএ ছিল, ওনার কয়েকজন এমএলএর এমন কোনো ক্ষমতা ছিল না বাংলা ভাগ করবার। সুতরাং তখন মুসলিম লীগ মুসলমান এমএলএরা অবশ্য বাংলা ভাগ চায়নি, তারা গোটা বাংলা চেয়েছিল, গোটা বাংলার শাসক তারা হতে চেয়েছিল। এবং আমাদের তফসিলি সমাজেরও অনেকেই চায়নি বাংলা ভাগটা হোক, তারা মানে ভারতবর্ষের বাইরে থেকে অবিভক্ত একটা স্বাধীন প্রদেশ রূপে বাংলা থাকবে এমনটা চেয়েছিল। এরকম ইতিহাসের প্রেক্ষিতে এরকমটা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, শেষ পর্যন্ত দেখা গেল কি, বাংলা দুটো ভাগ হলো, একটি পূর্ববঙ্গ একটি পশ্চিমবঙ্গ। সেই পূর্ববঙ্গটা পাকিস্তানের মধ্যে চলে গেল, মানে পাকিস্তান যেটা পশ্চিম পাকিস্তান রয়েছে সেই পাকিস্তান শাসকের অধীন চলে গেল পূর্ববঙ্গটা। সেই সময় 1947 সালের কথা, যোগেন্দ্রনাথ মণ্ডল তখন বাবা সাহেব আম্বেদকরকে চিঠি লিখেছিলেন যে এই যে দেশ ভাগ বাংলা ভাগ সব হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করব,
আমি কোথায় থাকবো? তখন এই যে পূর্ববঙ্গ যেটা বলা হচ্ছে, দেখা যাচ্ছে কি যে এখানে 71% মুসলমান আর 29% হিন্দু হয়ে যাচ্ছে, মানে অমুসলমান হয়ে যাচ্ছে, তপশিলি বা অন্যান্য মিলিয়ে হয়ে যাচ্ছে। তখন আম্বেদকরকে চিঠি লিখলেন যোগেন্দ্রনাথ মণ্ডল যে তাহলে আমি কি করব আপনি বলে দিন, পরামর্শ দিন। তখন যোগেন্দ্রনাথ মণ্ডলকে পাল্টা আম্বেদকর চিঠি দিয়ে বললেন যে তুমি পূর্ববঙ্গে থেকে যাও, পাকিস্তানে থেকে যাও, কারণ ওখানে যে আমাদের মানুষজন রয়েছে তাদের জন্য আন্দোলন করতে হবে, তো সেই জন্য থাকতে হবে। তো সেই কথা মতন এটাও যোগেন্দ্রনাথ মণ্ডল দেখলেন, হ্যাঁ এটাও তো ঘটনা যে এখানে যে হিন্দু বা তপশিলি মানুষরা রয়েছে তারা তো তাদের জন্য নেতৃত্ব দিতে হবে, এই মুসলিম সরকার হচ্ছে বা পাকিস্তানের অধীনে যাচ্ছে, সেখানে তো আন্দোলন করে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্য কিন্তু যোগেন্দ্রনাথ মণ্ডল মূলত থেকে গিয়েছিলেন। এইখানটায় কেউ কেউ দাবি করে থাকেন সেই সময় যদি যোগেন্দ্রনাথ মণ্ডল, সেই সময় নাকি যোগেন্দ্রনাথ মণ্ডল আমি বলছি যে তিনি নাকি ওই হিন্দু বাঙালিদের সবাইকে ওই পূর্ব পাকিস্তানে থেকে যেতে বলেছিলেন। এবার এটা সব ভুল কথা। তার কারণ হলো এই যে সেই সময় কি ভারত সরকার এবং যে নতুন পশ্চিমবঙ্গ সরকার হলো সেই সময় 47 সালে, তারা কি পূর্ববঙ্গ থেকে যে 29% হিন্দু তারা সকলেই যদি এপার বাংলায় চলে আসে, তাদের কি দায়িত্ব নিত? তাদের কি দায়িত্ব নিত এই পশ্চিমবঙ্গ সরকার কিংবা এই ভারত সরকার? কি তাদের দায়িত্ব নিয়েছিল? এমন কোনো অ্যানাউন্সমেন্ট আসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 1947 সালে বা ভারত সরকারের পক্ষ থেকে, হ্যাঁ ওপার বাংলা থেকে পূর্ববঙ্গ থেকে যত হিন্দু আসবে আমরা এখানে তাদের জায়গা জমি ঘর বাড়ি সব করে দিচ্ছি? কারণ ওইখানে যে মানুষগুলো রয়েছে, শ্রমিক মানুষ ছাড়াও আরো বহু মানুষ হিন্দু সমাজে রয়েছে যাদের ঘর বাড়ি জমি জায়গা বহু কিছু রয়েছে। যদি এরকম কোনো যোগেন্দ্রনাথ মণ্ডল যদি এরকমটা যদি বলতেন, তাহলে তো যোগেন্দ্রনাথ মণ্ডলের কাছেই ওইখানকার হিন্দু বাঙালিরা বলতো ঠিক আছে তুমি বলছো ভালো কথা যে আমাদের ভারতবর্ষে চলে যেতে হবে, তাহলে ভারতবর্ষে গিয়ে আমরা কোথায় থাকবো, আমাদের দায়িত্ব কে নেবে? এই দায়িত্বটা তাহলে তুমি নিতে পারবে? যোগেন্দ্রনাথ মণ্ডলকে যদি এই প্রশ্ন করতো, যোগেন্দ্রনাথ মণ্ডল কি করে দায়িত্ব নেবে? এখানে তো কংগ্রেস সরকার এবং ভারতেও কংগ্রেস সরকার, তাহলে কংগ্রেসকে দায়িত্বটা নিতে হতো। তাহলে আমরা যারা যোগেন্দ্রনাথ মণ্ডলের দিকে আঙুলটা তুলছি যে উনি পূর্ববঙ্গের হিন্দু বাঙালিদের এপার বাংলায় আসতে বারণ করেছিলেন, এটা অত্যন্ত ভুল মানে বক্তব্য। কারণ এরা কংগ্রেসকে বরং বলুক যে তোমরা কেন তখন শাসক ছিলে, তোমরা কেন পূর্ববঙ্গের হিন্দু বাঙালিদের ভারতবর্ষে আনবার জন্য ব্যবস্থা নেওনি? এবং তখন আমরা সকলেই জানি যে মতুয়া একটা বড় সংগঠন, ধর্মীয় সংগঠন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যে সংগঠনটা তৈরি বা স্রষ্টা, সেই নেতৃত্ব পি.আর. ঠাকুর, প্রমোদ রঞ্জন ঠাকুর, তিনি কিন্তু যথারীতি মানে পশ্চিমবঙ্গে চলে এসছেন। হ্যাঁ, কিন্তু এবং কংগ্রেস দলের তিনি নেতাও বটে। এবং এখান থেকে গণপরিষদে যে ৬-৭ জন তপশিলি নির্বাচিত হয়েছিলেন আম্বেদকর সহ, তার মধ্যে পি.আর. ঠাকুর একজন গণপরিষদের সদস্য হয়েছিলেন, কংগ্রেস তাকে জিতিয়েছিল। তো সেই পি.আর. ঠাকুরও তিনি পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে চলে আসছেন। তাহলে তিনি কংগ্রেস দলের নেতা, তিনি মতুয়া সংগঠনের একজন টপ লিডার, টপ নেতা। তা তিনি তো সমস্ত মতুয়াদের বলতে পারতেন চলো তোমরা পশ্চিমবঙ্গে, তোমাদের জন্য আমি ব্যবস্থা করে দেবো, আমি কংগ্রেস পার্টি করি এবং মতুয়া আমার স্ট্রং সংগঠন, আমি এই কংগ্রেস দল এবং মতুয়া সংগঠনের পক্ষ থেকে তোমাদের সমস্ত এখানকার তোমরা যে জমি জায়গা ইত্যাদি যা কিছু রয়েছে সব পশ্চিমবঙ্গে গিয়ে তোমরা আবার ফের সেই জমি জায়গার মালিক হবে বা ইত্যাদি হয়ে যাবে। এমন তর কথা কি পি.আর. ঠাকুর বলেছিলেন? না, বলেননি। তাহলে আঙুলটা উঠছে কার দিকে? যোগেন্দ্রনাথ মণ্ডলের দিকে। কেন? কারণটা কি? কারণটা হলো এই যে যোগেন্দ্রনাথ মণ্ডল বারে বারে এই ব্রাহ্মণ্য শ্রেণীর দল কংগ্রেসকে চ্যালেঞ্জ দিয়েছিলেন এবং তফসিলি সমাজের জন্য বহু অধিকার মুসলিম লীগ সরকারে যোগদান করে, ইন্ডিপেন্ডেন্ট শিডিউল কাস্ট পার্টির হয়ে যোগদান করে তিনি আদায় করেছিলেন। এবং আম্বেদকরকে ওরা তো জেতাতে চায়নি কংগ্রেস দল, সেই জন্য সেই আম্বেদকরকে জিতিয়েছিলেন। এই কারণে মানে যোগেন্দ্রনাথ মণ্ডলের বিরুদ্ধে যত ধরনের কুৎসা রটানো যায় সেই কাজটি সেই কাল থেকে এই কাল পর্যন্ত আজও চলছে। এবং এই যে তখন কি হলো, বাবা সাহেব আম্বেদকর তো মানে গণপরিষদের সদস্য পদ চলে গেল বাংলা ভাগ হওয়ার পরে, কারণ যে 5 জন এমএলএ আম্বেদকরকে ভোট দিয়েছিল তারা সব পূর্ববঙ্গে পড়ে গেল, স্বভাবতই এদের আম্বেদকরের সদস্যপদ চলে গেল।
তখন একটা সাংবিধানিক সংকট দেখা দিল। ব্রিটিশ তখনও পর্যন্ত আছে। তখন কিন্তু ব্রিটিশ কংগ্রেসকে বলল যে, এবং আম্বেদকরও ব্রিটিশ সরকারকে বলল যে আমার তো সদস্যপদ চলে যাচ্ছে, তাহলে আমি গণপরিষদে তো ঢুকতে চাই। আমি তো ঢুকেছিলাম, কিন্তু এরা কৌশল করে বাংলা ভাগ করে আমার সদস্যপদ খারিজ হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো ওখানে ঢুকতে চাই। একটা সাংবিধানিক সংকট তৈরি হয়েছিল। তখন কংগ্রেস কি করলো? কংগ্রেস তখন করলো কি, মহারাষ্ট্রের যে আম্বেদকরকে হুইপ জারি করেছিল যেন না জেতানো হয়, সেই কংগ্রেস তখন আম্বেদকরকে নিয়ে মহারাষ্ট্রে দাঁড় করালো, গণপরিষদে দাঁড় করালো, করিয়ে ওখানকার এমএলএদের দিয়ে আম্বেদকরকে ভোট দিয়ে গণপরিষদের সদস্য করে নিয়ে গেল। কিন্তু প্রশ্নটা হলো এই আম্বেদকরকে যদি যোগেন্দ্রনাথ মণ্ডল প্রথমবারের মতো নির্বাচিত না করতেন, তাহলে দ্বিতীয়বার যে নির্বাচন কংগ্রেস জেতালো, এটা তো করতে প্রশ্নই উঠতো না। এবং ওখানে আর জয়কার, কংগ্রেসের একজন নরমপন্থী নেতা, তার আগে অন্য কারণে পদত্যাগ করেছিলেন, তিনিও গণপরিষদের সদস্য হয়েছিলেন, কিন্তু তিনি কংগ্রেসের উপর অসন্তুষ্ট। তিনি বর্ণহিন্দু সমাজের, কিন্তু তিনি কংগ্রেসের উপরে অন্য একটি কারণে অসন্তুষ্ট হয়ে তিনি তার গণপরিষদের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। তার আগেই সেই জায়গাটায় আম্বেদকরকে কংগ্রেস নিয়ে দাঁড় করিয়েছিল। আর যদি আর জয়কার পদত্যাগ নাও করতেন, তাহলে কংগ্রেস অন্য একটা ব্যবস্থা করতো, কারণ তখন একটা সাংবিধানিক সংকট দেখা দিয়েছে যে আম্বেদকরের চলে যাচ্ছে, এবং ব্রিটিশের পক্ষ থেকে কংগ্রেসকে ওপরে একটা চাপ এসে গেছে। যে কোনো কারণেই হোক, এইভাবে আম্বেদকর কিন্তু গণপরিষদের সদস্য হয়েছিলেন। তো এখানে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের দিকে যে তীর বা আঙুলটা ওঠে, সেটা হলো তিনি পূর্ববঙ্গের হিন্দুদের যদি বলতেন সব দেশভাগ হয়ে যাচ্ছে, সব পশ্চিমবঙ্গে চলে এসো, ভারতবর্ষে চলে এসো, তাহলে এদের পুনর্বাসনের ব্যবস্থা কে করতো? কে দায়িত্ব নিত? কংগ্রেস সরকারকে দায়িত্ব নিয়েছিল? পিয়ার ঠাকুরও পর্যন্ত বলতে পারেননি, তিনি কংগ্রেসের একজন বড় নেতা হয়ে বা মতুয়া মহাসংঘের বড় নেতা হয়ে তিনি পর্যন্ত বলতে পারেননি। তাহলে যোগেন্দ্রনাথ মণ্ডলের সম্পর্কে এরকম প্রশ্ন ওটা অবান্তর প্রশ্ন। আচ্ছা, দ্বিতীয় কথা হলো, পরবর্তীকালে 1950 সালে মানে পরিস্থিতি, দেশকাল প্রেক্ষিতে সময়ের সাথে সাথে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন ঘটে থাকে। তো যোগেন্দ্রনাথ মণ্ডল পাকিস্তান সরকারে যোগদান করলেন, এমনকি সেখানকার গণপরিষদে তিনি সংবিধান কমিটিতেও ছিলেন, মন্ত্রী পদও তাকে দেওয়া হয়েছিল। এসবগুলো হয়েছে। জিন্না 1948 সালে মারা যান। এই জিন্না মারা যাওয়ার পরে তখন একটি মানে ইসলাম বা মুসলিমদের যে একটা আধিপত্য পাকিস্তান বা পূর্ববঙ্গে একটু কট্টরভাবে হতে লাগলো। সেই সময় যোগেন্দ্রনাথ মণ্ডলের প্রভাব বা দাবি দেওয়াগুলো বা আধিপত্য একটু কমতে লাগলো, খর্ব হতে লাগলো। তো যোগেন্দ্রনাথ মণ্ডল বুঝলেন যে এই পাকিস্তান বা এই পূর্ব পাকিস্তান আর এই তপশিলি হিন্দুদের বা তপশিলীদের কোনো দাবি দেওয়া মেনে নিতে চাইছে না, এবং যোগেন্দ্রনাথ মণ্ডল লড়াই চালাচ্ছেন। এমনকি কৃত্রিমভাবে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে গ্রাম সমাজ স্তরে। যোগেন্দ্রনাথ মণ্ডল সেখানটায় নিজে চলে যাচ্ছেন। কোনো মানে মুসলিম যারা সরকারে আছে, মুসলিম লীগের সরকার পাকিস্তানে রয়েছে, তারা কিন্তু যোগেন্দ্রনাথ মণ্ডলকে অনুমতি দিচ্ছেন না ওই দাঙ্গা থামানোর জন্য। কিন্তু যোগেন্দ্রনাথ মণ্ডল যেহেতু মন্ত্রী, তিনি স্বেচ্ছায় গিয়ে সেই দাঙ্গা থামানোর জন্য, মানে কৃষকদের মধ্যে দাঙ্গা বেঁধে গেছে সেই সময় ওই পূর্ববঙ্গে। এবং যোগেন্দ্রনাথ মণ্ডল একটা জিনিস জানতেন যে এরা তো সকলেই আর্থিকভাবে এক, কৃষক সমাজের মানুষ, শ্রমিক সমাজের মানুষ, এবং সবাই তো চাষবাস করে খায় এবং পাশাপাশি বসবাস করে। আর দ্বিতীয়ত কথা, যোগেন্দ্রনাথ মণ্ডল আর একটা ইতিহাস, সেটা হলো পরিষ্কার, সেটা আমরা সকলেই জানি, যে আজকের যে মুসলমান বলা হচ্ছে, এরা সব কনভার্ট। এরা অতীতে বৌদ্ধ ছিল বা এরা ছিল, এরা তো সেই পাঠান মুঘলের বংশধর নয়। সুতরাং এরা তো অতীতে এক ছিল। আজকে এরা অশিক্ষার কারণে নিজেদের ইতিহাস জানে না বলে নিজেরাই দ্বন্দ্ব করছে, সেটা যোগেন্দ্রনাথ মণ্ডল তো জানতেন। সেই জন্য যোগেন্দ্রনাথ মণ্ডলের বিশ্বাস ছিল যে এই দ্বন্দ্ব তিনি প্রতিহত করতে পারবেন, থামাতে পারবেন, এবং মানুষকে ঐক্যবদ্ধ করতে পারবেন, এই বিশ্বাসটুকু ছিল। যাই হোক, যে কোনো কারণেই হোক, মানে সেই দাঙ্গা স্তীমিত হয়েছিল বটে, কিন্তু পরবর্তীকালে যোগেন্দ্রনাথ মণ্ডল পাকিস্তান মন্ত্রিসভায় কোণঠাসা হতে লাগলেন, এবং উনি মনে করলেন যে এখানে থাকা নিরাপদ নয়। উনি 1950 সালে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে চলে এলেন, এবং এখান থেকে এসে অক্টোবর মাসে চিঠি করলেন। লিয়াকত তখন প্রধানমন্ত্রী পাকিস্তানের, তার কাছে চিঠি লিখে তার পদকপত্র পাঠালেন। এখানে অনেকে বলে থাকে যে এই শ্যামাপ্রসাদ এই পশ্চিমবঙ্গের স্রষ্টা। হ্যাঁ,
তিনি 16ই জুন নাকি পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে মানে বাংলা ভাগের পরে, তো ফলে শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গে যোগেন্দ্রনাথ মণ্ডল স্থান পেয়েছেন অনেকেই বলে থাকে। যদি এই কথাটা আমি ধরলাম পশ্চিমবঙ্গের স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এবং তিনি সেই পশ্চিমবঙ্গে যোগেন্দ্রনাথ মণ্ডলের স্থান হয়েছে, যদি এটাই সত্য হয়, তাহলে 1943 সালে যে শ্যামাপ্রসাদ এবং ফজলুল হক সরকার গঠন করলেন অবিভক্ত ভারতবর্ষে বা অবিভক্ত বঙ্গে, সেই মন্ত্রিসভায় যোগেন মণ্ডলের স্থান হয়নি কেন? আজকের শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গে যদি যোগেন মণ্ডলের স্থান হয়ে থাকে, তাহলে শ্যামাপ্রসাদের সরকারে যোগেন মণ্ডলের বা তফসিলি সমাজের স্থান হয়নি কেন? এবং সেই সময় শ্যামাপ্রসাদ কেন তফসিলিদের অধিকার দেওয়ার বিপক্ষে ছিলেন, যোগেন মণ্ডলের অধিকার দেওয়ার বিপক্ষে ছিলেন? এই প্রশ্নটা ওটা স্বাভাবিক। তাহলে এ কোন শ্যামাপ্রসাদ? এবং আমরা জানা দাবি করছি যে শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গে স্থান পেয়েছে, তাহলে শ্যামাপ্রসাদ তো ফজলুল হক সরকারে ছিল, যে ফজলুল হক মুসলমানদের জন্য আলাদা ল্যান্ডের দাবিদার, তাহলে ওই সরকারেই তো শ্যামাপ্রসাদ তো একটা বুদ্ধি করতে পারতেন যে এই মুসলমান সমাজের সঙ্গে থাকতে গেলে তাহলে আমাদের ব্রাহ্মণ এবং তপশিলি সমাজের মেলবন্ধন ঘটানো দরকার, একটা শক্তি অর্জন করা দরকার, এবং তপশিলি সমাজের লিডার যোগেন্দ্রনাথ মণ্ডল, তার সঙ্গে যদি আমরা মানে ব্রাহ্মণ শ্রেণীর লোকেরা যদি মানে সহমত পোষণ করে চলে, তাহলে তো মুসলমানদের সঙ্গে ভালোভাবে ওরা থাকতে পারতো বা বোঝাপড়া করতে পারতো। কিন্তু শ্যামাপ্রসাদ সেটা তো কই ভাবলেন না। সেই সময় যদি যোগেন্দ্রনাথ মণ্ডলের, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি যোগেন্দ্রনাথ মণ্ডলের সঙ্গে হাতে হাত মেলাতেন, তাহলে হয়তো ইতিহাসটা অন্যরকম হতো, এবং তখনই আমরা এই যুক্তিটা মেনে নিতাম যে শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গে যোগেন্দ্রনাথ মণ্ডল স্থান পেয়েছে। তাই আমি এই বক্তব্য মানতে রাজি নই যে শ্যামাপ্রসাদের সৃষ্ট পশ্চিমবঙ্গে যোগেন্দ্রনাথ মণ্ডল স্থান পেয়েছে। যদি স্থান পেতেন, তাহলে শ্যামাপ্রসাদের মন্ত্রিসভায় যে শ্যামাহক সরকারেও যোগেন্দ্রনাথ মণ্ডল স্থান পেতেন, কিন্তু পাননি। সুতরাং শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গ নয়, এই পশ্চিমবঙ্গটা, এই ভারতবর্ষটা কার? এটা একটা দ্বিতীয় প্রশ্ন। এই দ্বিতীয় প্রশ্নের অনুসন্ধানে আমি এবার যাব। সেটা হলো এই 1950 সালের অক্টোবর মাসে যোগেন্দ্রনাথ মণ্ডল পাকিস্তানের লিয়াকত মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন। তার 11 মাস পরে 1951 সালের সেপ্টেম্বর মাসে শেষ দিকে পদত্যাগ করছেন নেহেরু মন্ত্রিসভা থেকে বাবা সাহেব আম্বেদকর। এই বাবা সাহেব আম্বেদকরের পরিচিতি কি? ইনি সব মানুষের জন্য আন্দোলন করেছেন, কৃষক মানুষের জন্য আন্দোলন করেছেন, সব মানুষের জন্য আন্দোলন করেছেন। তিনি গান্ধী যেমন বলেছিলেন যে কৃষকরা কেন ভোটাধিকার পাবে, গান্ধী বা বালগঙ্গাধর তিলক বা বর্ণহিন্দু নেতৃত্বরা তখনকার দিনে বলতেন যে শ্রমিকরা তারা কেন ইংরাজি শিখবে, তারা কেন লেখাপড়া শিখবে, তারা কেন এমএলএ হবে, তারা কেন ভোটাধিকার পাবে? কই আম্বেদকর কি একবারও বলেছেন ব্রাহ্মণরা কেন ভোটাধিকার পাবে, কায়েস্তরা কেন ভোটাধিকার পাবে, ব্রাহ্মণরা কেন চাকরি করবে, কায়েস্তরা কেন চাকরি করবে? আম্বেদকর কি এরকম কোনোদিন এরকম বিমাতৃস্বরূপ কথাবার্তা বলেছেন? কোথাও তার এতগুলো ভলিউমে রয়েছে না? নেই। তাহলে এই কথাগুলো গান্ধীজি বলেছেন আমরা দেখতে পাচ্ছি। তো এই আম্বেদকরকে মানে গণপরিষদের সদস্য করবার বিষয়ে তো বাধা ছিল, কিন্তু পরবর্তীকালে কংগ্রেস বাধ্য হলো, এবং গণপরিষদের সদস্য হবার পরেও কংগ্রেস চায়নি যে ড্রাফটিং কমিটি হবে তার চেয়ারম্যান হবেন আম্বেদকর বা আম্বেদকরকে দিয়ে সংবিধান রচনা করা হবে, এটাও কংগ্রেস চায়নি। কংগ্রেস কি চেয়েছিল? কংগ্রেস তখন ব্রিটেনে চলে গেল। ব্রিটিশ আইনজ্ঞ, ওর নামটা হলো জেনিংস, ব্রিটিশ আইনজ্ঞ একজন, তার নাম জেনিংস। সেই জেনিংসকে ভারতের সংবিধান রচনা করবার জন্য, ড্রাফটিং কমিটি হবে তার চেয়ারম্যান করবার জন্য নেহেরু মানে সরোজিনী নাইডুকে ওই ব্রিটেনে পাঠিয়েছিলেন, যে ব্রিটিশকে বললেন যে তোমরা আমাদের সংবিধান রচনার নেতৃত্ব দাও। জেনিংস কিন্তু রাজি হলেন না, এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী তখন বলে দিলেন নেহেরুকে যে আপনার গণপরিষদে, আপনারা যে গণপরিষদ তৈরি করেছেন, সংবিধান কমিটি হয়েছে ভারতবর্ষে, সেখানে তো আম্বেদকরের মতন মানুষ আছে, এবং আপনি যে মন্ত্রিসভা তৈরি করেছেন
জওহরলাল নেহরুর নেতৃত্বে, মানে সংবিধান রচনার আগে যে অন্তর্বর্তীকালীন যে মন্ত্রিসভা হয়েছিল, সেই মন্ত্রিসভাতে আম্বেদকরকে আইনমন্ত্রী করা হয়েছিল। তো সেখানে আম্বেদকরের মতন একজন মানুষ থাকতে, বিশেষজ্ঞ মানুষ থাকতে সর্ববিষয়ে ব্রিটেন থেকে কাউকে তো ধার করে ভারতের সংবিধান রচনা করতে হবে না। ব্রিটিশ একটা জিনিস বুঝেছিল, সেটা হলো এই, যেটা কংগ্রেস বুঝতে পারেনি। ব্রিটিশ কি বুঝেছিল? ব্রিটিশ বুঝেছিল যে জেনিংসকে যদি ভারতের সংবিধান রচনা করবার জন্য ড্রাফটিং কমিটির চেয়ারম্যান করবার জন্য যদি পাঠানো হয় বা দায়িত্ব দেওয়া হয়, তাহলে গণপরিষদের মেম্বার যেহেতু আম্বেদকরের মতন একজন ঢুকে পড়েছেন বা আছেন, সুতরাং সংবিধান মানে সভা, যে প্রায় 300 জনের যে সদস্য মেম্বার, সেখানে তো এই সংবিধানটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে। জেনিংসকে বা ড্রাফটিং কমিটির মধ্যে যারা থাকবে তাদেরকে তো এই সংবিধানের টোটাল বিষয়টা সংবিধান সভায় উপস্থাপন করতে হবে, দিনের পর দিন এটা নিয়ে আলোচনা হবে। সেই আলোচনায় তো আম্বেদকরও থাকবে সদস্য, একজন সাধারণ মেম্বার হিসাবে, এবং সেই সময় তো আম্বেদকরের তীব্র যুক্তিবানের সম্মুখীন হতে হবে জেনিংসকে এবং ড্রাফটিং কমিটিকে। তখন তো জেনিংস মহা সমস্যায় পড়ে যাবে, কারণ ভারতবর্ষের যে জলবায়ু, ভারতবর্ষের যে জনগণ, ভারতবর্ষের যে মাটি, এত ধর্ম বর্ণ জাতি শোষণ শাসন চলছে, বঞ্চনা চলছে, সেই খবর জেনিংস তো রাখেন না। সুতরাং এহেনও একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে এবং তৃণমূল স্তর পর্যন্ত গণতন্ত্রের শিকড়কে চালিয়ে দিতে গেলে জেনিংসের নেতৃত্বে সংবিধান হলে সেই গণতন্ত্র কতদূর পর্যন্ত পৌঁছতে পারে, মানে দেশের কি সব মানুষ নিরাপত্তা পাবে? জেনিংস কি সেই নিরাপত্তা দিতে পারবে, বা সেই ধরনের সংবিধান তিনি কি রচনা করতে পারবেন? এটা কিন্তু ব্রিটিশ বুঝেছিল, এবং ব্রিটিশ বুঝেছিল যে জেনিংসের নেতৃত্বে যদি সংবিধান রচিত হয়ে থাকে, তাহলে আম্বেদকরের অনেক প্রশ্নের সম্মুখীন জেনিংসকে হতে হবে, এবং হয়তো জেনিংসের নেতৃত্বে যে সংবিধান রচনা করা হবে হয়তো টোটালটাই ক্যান্সেল হয়ে যাবে, কারণ যুক্তির কাছে পরাস্ত হতে হবে। সেই জন্য ব্রিটিশ জেনিংসকে কিন্তু এখানে পাঠাননি। অবশেষে গান্ধী কি করলেন, যে দেখো নেহরু, তোমরা তো খুব চেষ্টা করেছিলে আম্বেদকরকে মানে গণপরিষদের মেম্বার না করবার জন্য, কিন্তু উনি তো মেম্বার হয়ে গেছেন, এখন এক কাজ করো, আম্বেদকর কি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান করো, আর উনি তো সত্যিই যোগ্য, ওনাকে দিয়েই করো। আসলে গান্ধী কি করলেন, যে আম্বেদকরকে দিয়ে করিয়ে এবার তোমরা পিছন দিক থেকে যত কাটিং ছাটিং করো এইগুলো তোমরা করবে। এইগুলো যেমন পুনা চুক্তির সময়ও এই কাণ্ডটা গান্ধী করেছেন, কারণ তিনি নিজে পুনা চুক্তিতে স্বাক্ষর করেননি, অন্যকে দিয়ে স্বাক্ষর করিয়েছেন। গান্ধী কেন পুনা চুক্তিতে স্বাক্ষর করেননি সেটা একটা অন্য আলোচনা আছে, সেটা পুনা চুক্তি প্রসঙ্গে যদি কোনোদিন আলোচনা হয় সেই সময় এটা আমি বলবো। তো এক্ষেত্রে জেনিংস, এই জন্য জেনিংসকে কিন্তু ভারতের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান করা হলো না, আম্বেদকরকে করা হলো। এবং আম্বেদকর সফলতার সঙ্গে সেই ড্রাফটিং মানে ড্রাফট করেছিলেন যদিও, এবং তবুও মানে এরা সব অনেক কাটিং ছাটিং করেছে, আম্বেদকর তাতে অসন্তুষ্ট হয়েছে, এবং প্রায় একক নেতৃত্বে তাকে এটা রচনা করতে হয়েছিল। তো সেই আম্বেদকর যাকে দিয়ে মানে স্বাধীন ভারতের, ব্রিটিশোত্তর ভারতের, স্বাধীন আমি এই শব্দটা বলা ঠিক না, ব্রিটিশোত্তর ভারতের সংবিধান রচনা করা হয়েছিল, দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই আম্বেদকরকেও 1951 সালের সেপ্টেম্বর মাসে নেহরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছে। আমরা কি দেখলাম, যে 1950 সালের মানে অক্টোবরে পদত্যাগ করছেন পাকিস্তান সরকার থেকে, লিয়াকত সরকার থেকে যোগেন্দ্রনাথ মন্ডল, একজন জাতীয় লিডার। আর নেহরু ভারতবর্ষে নেহরু সরকার থেকে, ব্রাহ্মণ মন্ত্রী নেহরু সরকার থেকে পদত্যাগ করছেন বাবা সাহেব আম্বেদকর। দুই জাতীয় নেতৃত্ব দুই দেশ থেকে পদত্যাগ করতে হচ্ছে। আমরা যোগেন মন্ডল কেন পদত্যাগ করতে হলো এই প্রশ্নটা তুলি আমরা, আম্বেদকরকে কেন নেহরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হলো আমরা কেন এই প্রশ্নটা তুলি না। দ্বিতীয় প্রশ্ন হলো যে অনেকে হয়তো বলবেন যে যোগেন্দ্রনাথ মন্ডল পদত্যাগ করেছেন পাকিস্তান থেকে, এসে তিনি ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন। বাবা সাহেব আম্বেদকর নেহরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও তাকে তো ভারতবর্ষ ছেড়ে অন্য কোথাও যেতে হয়নি। হ্যাঁ, এটা ঘটনা, যেতে হয়নি। যেতে হতো তখনই
এখানে একটা অঙ্ক আছে। কি অঙ্ক? সেটা হলো এই, আমরা সকলেই জানি যে পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তানে 71% মুসলমান মানে সংখ্যাগুরু, আর 29% অমুসলমান, তপশিলি বা হিন্দু যাই বলি, এরা সব ব্রাহ্মণ কাস্ট মিলিয়ে এরা রয়েছে। সুতরাং সেখানে সংখ্যাগুরুর দ্বারা সংখ্যালঘুরা অত্যাচারিত হবে, সংখ্যালঘুর মন্ত্রী যোগেন্দ্রনাথ মণ্ডল পাকিস্তান থেকে চলে আসতে হবে, এটা স্বাভাবিক কথা, এটা অস্বাভাবিক কথা নয়। কিন্তু ভারতবর্ষে তো উল্টো চিত্র। মন্ডল কমিশনের রিপোর্ট কি বলছে 1990 সালে, যেটা প্রকাশিত হয়েছে, সরকার প্রকাশ করেছে, ভিপি সিং এর সরকার, দিল্লির সরকার, কেন্দ্র সরকার প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে মাত্র 15% ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তথাকথিত উঁচু বর্ণের মানুষ, আর 75% এসসি এসটি ওবিসি, আর 10% মুসলমান বৌদ্ধ জৈন এই ধর্মীয় হিসাবে দেখানো হচ্ছে। তাহলে ভারতবর্ষে সংখ্যাগুরু কারা? এসসি এসটি ওবিসি সংখ্যাগুরু। বাবা সাহেব সেই সংখ্যাগুরু সমাজের নেতৃত্ব দিচ্ছেন, আর নেহেরু হলেন সংখ্যালঘু, 15% মানুষের নেতৃত্ব নেহেরু। তাহলে সংখ্যালঘু মানে নেতৃত্ব নেহেরু, সেই নেতৃত্ব থেকে সংখ্যাগুরুর নেতৃত্ব আম্বেদকরকে পদত্যাগ করতে হচ্ছে। এই প্রশ্নটা কেন আমাদের মনে ওঠে না? যাকে দিয়ে সংবিধান রচনা করিয়ে নেওয়া হলো, যিনি সংখ্যাগুরু সমাজের লিডার আম্বেদকর, 75% মানুষের নেতৃত্ব, তাকে পদত্যাগ করতে হচ্ছে। কার থেকে? না, সংখ্যালঘু সমাজের নেতৃত্ব নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে। তাহলে পাকিস্তানে তো সংখ্যাগুরুর দ্বারা সংখ্যালঘু অত্যাচারিত বা নির্যাতিত বঞ্চিত, ঠিক আছে। ভারতবর্ষে তো সংখ্যালঘু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এদের দ্বারা সংখ্যাগুরু এসসি এসটি ওবিসিরা নির্যাতিত বঞ্চিত। এখানে তো উল্টো চিত্র। যদি এমনটা হতো ভারতবর্ষে যে এখানে 71% ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর 29% এসসি এসটি ওবিসি, মানে যেটা পাকিস্তানে বা পূর্ববঙ্গে যে 29% মানে হিন্দু বা এসসি এসটি ওবিসি যাই বলি, তার নেতৃত্বকে দেশ ছাড়তে হচ্ছে, যোগেন মন্ডলকে দেশ ছাড়তে হচ্ছে। আজকে যদি ভারতবর্ষে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যরা 71% হতো, তাহলে নেহরু মন্ত্রিসভা থেকে আম্বেদকরের পদত্যাগ শুধু নয়, এই আম্বেদকরকে ভারতবর্ষ ত্যাগ করতে হতো। আর ওই যোগেন্দ্রনাথ মণ্ডল ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে স্থান পেতেন না যদি এখানে এই ভারতবর্ষে 71% ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য হতো। এই অঙ্কটাও কিন্তু খেয়াল করতে হবে। কিন্তু এই ভারতবর্ষ এসসি এসটি ওবিসি সমাজের মানুষ বেশি, এদের গায়ে হিন্দু তকমা দিয়ে ওই বোটানিক্যাল গার্ডেনের বটগাছের মতন বেঁচে আছে মূল বটগাছ হয়ে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বা তথাকথিত উঁচু বর্ণের মানুষগুলো। ওরা এই এসসি এসটি ওবিসি মানুষদেরকে চারিদিকে পাহারাদার স্বরূপ রেখে দিয়েছে, লিটল বাহিনী স্বরূপ রেখে দিয়েছে। আর আমাদের মানুষগুলো এই হিন্দু তকমা পেয়ে দারোয়ানগিরি করছে, দাসত্ব করছে। ওই যে জমিদার বাড়ির দারোয়ান লিটল বাহিনীর দরজায় দাঁড়িয়ে থাকে না, আমরা সেই তাই হয়েছি। তো সুতরাং এই অঙ্কটা বুঝতে হবে। ভারতবর্ষে যদি মানে 71% ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য হতো, তাহলে আম্বেদকরকে এই ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে ব্রিটেনে চলে যেতে হতো। এবং ওখানে তো 71% মুসলমান, 29% অমুসলমান, ওখান থেকে পদত্যাগ করে যোগেন্দ্রনাথকে পশ্চিমবঙ্গে আসতে হয়েছে। এখানে যোগেন্দ্রনাথ মণ্ডলের কিন্তু পশ্চিমবঙ্গে ঠাঁই হতো না, ওনাকেও ওই ব্রিটেনে বা অন্য কোথাও চলে যেতে হতো, আর নতুবা ওই তৃতীয় শ্রেণীর নাগরিক রূপে থাকতে হতো, যেটা হয় আর কি। সুতরাং যারা যোগেন্দ্রনাথ মণ্ডল সম্পর্কে এইসব প্রশ্ন তুলছেন, আমি তাদের কাছে দাবি করব তারা পাশাপাশি বাবা সাহেব আম্বেদকরের পদত্যাগ কেন করলেন, এবং আম্বেদকরকে কেন দেশ ছাড়তে হলো না, যোগেন্দ্রনাথ মণ্ডলকে কেন দেশ ছাড়তে হলো, এই যে অঙ্ক রয়েছে, জনসংখ্যার যে অঙ্ক, মানে ধর্মীয় বা জাতিগত যে অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো অন্তত তারা আশা করি বিচার করবেন। বিচার করলে আশা করি তারা যোগেন্দ্রনাথ মণ্ডল সম্পর্কে এই অভিযোগ আর করবেন না। আমার মনে হয় যে যোগেন্দ্রনাথ মণ্ডল সম্পর্কে আমাদের মধ্য থেকে যে ভুল ধারণাগুলো রয়েছে, সেই ধারণাগুলোর অবসান হওয়া দরকার, এবং পাশাপাশি প্রশ্ন তোলা দরকার যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে
তিনি এই মুসলমানদের জন্য আলাদা দেশের দাবিদার যে ফজলুল হক বাংলার প্রধানমন্ত্রী, সেই ফজলুল হকের সঙ্গে তিনি সরকার গঠন করেছিলেন এবং তিনি এই বাংলার মুসলিম প্রধান অঞ্চলকে তিনি ভারতবর্ষের বাইরে রাখতে চেয়েছিলেন। সেই শ্যামাপ্রসাদ আবার কাশ্মীরকে ভারতবর্ষে রাখবার জন্য আন্দোলন করেছিলেন বা দাবি করেছিলেন। তাহলে কি আমরা প্রশ্ন করতে পারি না যে বাংলার মানে পূর্ববঙ্গের মুসলমানরা খারাপ আর কাশ্মীরের মুসলমানরা ভালো? এটা কোন সংবিধানে লেখা রয়েছে? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এটা কোন সংবিধান থেকে পড়েছেন যে কাশ্মীর, যেটা পাকিস্তানের পাশের দেশ বা রাজ্য কাশ্মীর, জম্মু কাশ্মীর, সেখানটায় মুসলিম প্রধান, সেই অঞ্চলটা ভারতবর্ষের মধ্যে রাখবার জন্য আন্দোলন করেছেন শ্যামাপ্রসাদরা। তাহলে মুসলিম প্রধান পূর্ববঙ্গটাও ভারতবর্ষের অঙ্গরাজ্য স্বরূপ বা ভারতবর্ষের মধ্যে রাখবার জন্য কেন আন্দোলন করা হয়নি? কেন বাংলা ভাগ হলো? এই প্রশ্নটা তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে রইল, বা আজকের যারা যোগেন্দ্রনাথ মণ্ডল সম্পর্কে বিভ্রান্তিমূলক কথা বলছেন তাদের কাছেও রইল যে কোন সংবিধানে লেখা রয়েছে যে পূর্ববঙ্গের মুসলমান খারাপ, সেই জন্য যোগেন্দ্রনাথ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ওই মানে মুসলমানদের হাত থেকে বাংলাকে রক্ষা করবার জন্য তিনি পূর্ববঙ্গে আলাদা করতে চাইলেন, মুসলমানদের আলাদা করতে চাইলেন। আর কাশ্মীরের মুসলমানরা ভালো, তাই কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত রাখবার জন্য ওই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আন্দোলন করলেন। এটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কোন অভিধানে পেয়েছেন আমার জানা নেই। যারা যোগেন্দ্রনাথ মণ্ডল সম্পর্কে নানা রকম প্রশ্ন তুলছেন, আমি তাদের কাছে জানতে চাইছি এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই মুসলমানদের, এই পূর্ববঙ্গের মুসলমান খারাপ, কাশ্মীরের মুসলমান ভালো, পূর্ববঙ্গটা ভারতের বাইরে চলে যাক, কাশ্মীরটা ভারতের মধ্যে থাকুক, এই অঙ্ক বা এই খেলাটা তিনি কেন খেললেন? এই প্রশ্নের উত্তরটা তাদের কাছে আমি দাবি করছি। এই হলো আমার কথা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। কি বুঝলেন? বাবা সাহেব বলেছিলেন যে যে জাতি নিজের ইতিহাস জানে না সে জাতি ইতিহাস নির্মাণ করতে পারে না। আজকের অবশ্যই আপনারা জানতে পারলেন যে যোগেন্দ্রনাথ মণ্ডলের ইতিহাস, ভারত বিভাগের ইতিহাস, বাংলা বিভাগের ইতিহাস, আমাদের জন্য যেসব মহামানবরা এসসি এসটি ওবিসি সহ সমস্ত জাতির জন্য যেসব মহামানবরা আন্দোলন করেছিলেন তাদের নামে যেন কুৎসা না রটানো হয়, এবং যখনই যারা চক্রান্ত করে কুৎসা রটানোর চেষ্টা করবে তাদের কাছে এইসব মানুষের বার্তা দিলীপ গায়েন মহাশয়ের মানুষের সামনে, তাদের প্রশ্নের সামনে তাদের সামিল হতে হবে। তো আপনাদের যদি মনে হয় এই বার্তাটা সমাজে পৌঁছে দেওয়া উচিত, সমাজের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।